কারাগারে জঙ্গি এবং ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। অন্য আসামিদের হিংস্রতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পলক। এমন শিক্ষার্থীদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া কোটা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে। এক পর্যায়ে সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে। শত শত লাশ পেরিয়ে পুলিশের গুলি ও কারফিউ উপেক্ষা করে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় ছাত্র জনতার গণ ভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদের বলেন, ৩ জন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে, এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা। আজকে আমি জানি না যে এই সমন্বয়ক রিফাত রশিদ যেই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে, আরও একজন সমন্বয়ক ঠিক একই ধাঁচে বক্তব্য দিয়েছেন। তো এই বক্তব্যের পর ডক্টর আসিফ নজরুলের জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইস্যু কিন্তু সামনে এসে গেল। এখন মোটামুটি জনগণ সমন্বয়কদেরকে বিশ্বাস করে একটা অংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে আছি রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু বা আজকে কি বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক, এই বিষয়টা নিয়ে আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। শিক্ষার্থীদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া কোটা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে। এক পর্যায়ে সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে। শত শত লাশ পেরিয়ে পুলিশের গুলি ও কারফিউ উপেক্ষা করে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ৫ আগস্ট রাজধানীর বুকে শুরু হয় জনস্রোত। লাখ লাখ মানুষের যেন গন্তব্য একটাই, গণভবন। উদ্দেশ্য শেখ হাসিনার ১.৫ যুগের আওয়ামী শাসনের পতন ঘটানো। অবশেষে কুল্লাপে ওই দিনই প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নেন ভারতে। অবসান ঘটে ১৫ বছরের স্বৈরশাসনের। এই আন্দোলনে শিক্ষার্থীরা রাজপথে থাকলেও পেছন থেকে তাদের সাহস জুগিয়েছেন বুদ্ধিজীবী মহল। সরকারের সমালোচনা সহ রাজপথে শিক্ষার্থীদের পাশে ছিলেন তারা। তাদের মধ্যে অন্যতম অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে ৫ আগস্টে তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে। বিতর্ক চলছে ওই দিন বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে। তবে ওই দিনের ঘটনা এবার সামনে আনলেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। ৫ আগস্ট বঙ্গভবনে কে কি করেছে তা উল্লেখ করে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ নজরুল। পোস্টে শেখ মোহাম্মদ মাসুদ লেখেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে ৫ আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয়েছিল। সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে, তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা। ওনার উত্তর ছিল, গত কয়েকদিনে পালিয়ে কাটিয়েছি, হোমওয়ার্ক করব কখন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন। শেখ মোহাম্মদ মাসুদ জানান, বঙ্গভবনে যাওয়ার পথে একরকম সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন রাজনৈতিক নেতারা। সেনাপ্রধান সবার সহযোগিতা চেয়ে বারবার অনুরোধ জানালেও অধিকাংশ রাজনৈতিক নেতা প্রথমে যেতে চাইছিলেন না। পরে জাতীয় পার্টির আনিসুল ইসলাম এবং বিএনপির মির্জা ফখরুল সহ অন্যরা চাপে পড়ে সিদ্ধান্ত নেন বঙ্গভবনে যাওয়ার। এই যাত্রায় আসিফ নজরুল এবং জুনায়েদ সাকি আর্মির জিপে উঠলেও অন্যরা মিনি কোস্টারে চড়েন। কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন যেন জনতা তাদের দেখতে না পায়। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদের বলেন, ৩ জন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে, এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা। সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জুনায়েদ সাকির চয়েস। তারা আসল সমন্বয়ক কিনা তা জানতেন না শেখ মোহাম্মদ মাসুদ। তার মতে আসিফ নজরুলকে দেখেও মনে হয়নি তাদের আগে থেকে চিনতেন।
অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির বলেছিলেন, যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন। শুধুমাত্র চরমোনাই পীর মাওলানা ফয়জুল করিম বলেন, নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। জিএম কাদের মার্শাল ল জারির কথা বলেন। পরে সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন, উনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যেয়ে ভুলে মার্শাল ল জারির কথা বলে ফেলেছেন। ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুলের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছিলেন ১৬৫ জন সমন্বয়ক, তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় লাগবে। শেখ মোহাম্মদ মাসুদ জানান, এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানান বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি। ৫ তারিখে ফেসিস্টদের দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। তবে আসিফ নজরুল বা বিএনপি জামাত ওই সময় পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা তার মনে হয়নি। হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন বলে জানান তিনি। কারাগারে জঙ্গি এবং ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। অন্য আসামিদের হিংস্রতায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন পলক, এমনটাই দাবি করেছেন পলকের আইনজীবী। প্রশ্ন তুলেছেন, ডিভিশন পাওয়ার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থ পলককে কেন ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হলো? রামপুরা, হাতিরঝিল এবং শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার সরকারের সাবেক ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীকে। এর মধ্যে রয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে ট্রাইব্যুনালে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে পলককে দুহাত তুলে সকলের নিকট দোয়া চাইতে দেখা যায়। চেহারায় স্পষ্ট ছিল হতাশার ছাপ। বিগত দিনে ক্ষমতার ব্যাপক অপব্যবহারে গোটা জাতির কাছেই চক্ষুশূল বনেছেন পলক। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ইন্টারনেট সেবা বন্ধ করে করেছেন নানান মিথ্যাচার। কখনো বলেছেন পরিস্থিতি শান্ত রাখতে ইন্টারনেট বন্ধ করেছেন, কখনো আবার তা অস্বীকার করে বলেছেন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। তবে ইন্টারনেট বন্ধ থাকলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে অ্যাক্টিভ থাকতে দেখা যেত সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রীকে। এ নিয়ে বিতর্কিত হয়েছেন সংবাদ সম্মেলনে। প্রশ্ন করা হলে সাংবাদিকদের ঠিকঠাক জবাব দিতে পারেননি। মোট কথা, ইন্টারনেট ইস্যুতে গোটা দেশকে খেপিয়ে তুলেছেন জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশে আইসিটি খাতে হরিলুট করেছিলেন পলক, এমন অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে। ডিজিটাল বাংলাদেশের নামে টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে 2010 থেকে 2024-25 অর্থ বছরে 65,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়। এর মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগে 25,000 কোটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে 40,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এই খাতে অনিয়ম দুর্নীতি ছিল যেন ওপেন সিক্রেট। বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক 4G করার সময় কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। তার দুর্নীতির অন্যতম উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, এটুআই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইকেট পার্ক, আইটি পার্ক ইত্যাদি। আইসিটি খাতে যে কোনো প্রকল্প নিলেই 15% কমিশন দিতে হতো পলককে। পরীক্ষা নিরীক্ষার এক প্রতিবেদনে উঠে আসে দুর্নীতির এই ভয়াবহ চিত্র। মোট কথা, বিগত সরকারের আমলে অদৃশ্য এক জাদুর কাঠিতে পুরোপুরি বদলে গিয়েছিল পলকের জীবন। আজকে আমি জানি না যে এই সমন্বয়ক রিফাত রশিদ যেই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে, আরও একজন সমন্বয়ক ঠিক একই ধাঁচে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের পর ডক্টর আসিফ নজরুলের জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইস্যু কিন্তু সামনে এসে গেল। এখন মোটামুটি জনগণ সমন্বয়কদেরকে বিশ্বাস করে একটা অংশ। ডক্টর কি বলে, সাংবাদিক ইলিয়াসের করা একটা প্রতিবেদন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে 5ই আগস্টের যে ভূমিকা বা 4ই আগস্টের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। ডক্টর আসিফ নজরুল বিষয়টা নিয়ে যথেষ্ট হতাশ হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আর এরপরে দেখলাম যে বিষয়টা নিয়ে মোটামুটি চুপচাপ, কিন্তু হুট করে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশিদ, তিনি আপনার 4 মাস পর গতকালকে একটা পোস্ট করেছেন। সেদিনের স্মরণে আজ শনিবার রাতে 5ই আগস্ট 36 জুলাইয়ের গল্প। তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্টটাতে লিখছেন, একটু লম্বা হবে
তো এখানে তিনি যা লিখছেন এটা অনেকটা সাংবাদিক ইলিয়াসের বক্তব্যকে সমর্থন করে। নিশ্চয়ই আসিফ নজরুল স্যার বিষয়টা নিয়ে এখানে কনসার্ন করবেন যে আসলে কি ঘটনাটা কি। তো আমাদের গণমাধ্যমে আসছে যে যেই কারণে বঙ্গভবনে না গিয়ে গাড়ি থেকে নেমে এসেছিল হাসনাত। আচ্ছা, তার মানে ওই 5ই আগস্ট নিয়ে এখানে চাঞ্চল্যকর কিছু বক্তব্য রিফাত রশিদ পোস্ট করেছে। তিনি লিখছেন, 5ই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ যে কোনো একটা জায়গায় আমরা জড়ো হব, সেখান থেকে গণভবনে আমরা মার্চ করব। তো যদি আমাদের উপর মানে ম্যাসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব। এখানে একটা প্রশ্ন চলে আসে, সশস্ত্র সংগ্রামের জন্য তোমাদের কাছে অস্ত্র কই থেকে ছিল? এটা কিন্তু খুবই একটা ইস্যু। এর আগে আসিফও বলছিলেন যে যদি ওই দিন এটা না হতো তারা সশস্ত্র সংগ্রাম করতো। তো এই ছাত্ররা বা এই সিন্ডিকেট কারা, যাদের কাছে এই মেশিনারিজ আছে, তো যেহেতু এমনিতেই সরকার পতন হয়েছে, তাহলে এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায়? নাকি যার কাছে যা ছিল লাঠি, তারপর হচ্ছে যে দা, বল্লম, ছুরি, এগুলো নিয়ে নামতো? সেটা একটা প্রশ্ন, এটা নিয়ে দুইবার আলোচনা আসলো। তো রিফাতের বক্তব্য হচ্ছে যে 5 তারিখের পর যাতে আন্দোলনের নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়, এটা নিয়ে আবার নাহিদের একটা নির্দেশনা ছিল। তো যাই হোক, তিনি লেখছেন যে সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে। সকালেই শহীদ মিনারে গুলি চলে। আসিফ বাকের মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য চানখারপুলে 52 ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায়। কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিকভাবেই আমরা গণভবন অভিমুখে মার্চ করি। লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল। শাহবাগে আমরা যখন ছিলাম, বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করবে। আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেন যে সেনা শাসন এদেশের জনগণ মানবে না। আমিও ভিডিও বার্তা দেই, পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ থেকে। সারা দেশের মানুষ আমাদেরকে সমর্থন জানায়, সেনা শাসন সেখানে নস্যাৎ হয়ে যায়। এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে লং মার্চ শুরু হয়। তখনও আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়ে গেছেন কিনা। তো পরে আমরা শুনছি যে তিনি পালিয়ে গেছেন। আচ্ছা, তো এখানে তিনি বলছেন যে রিফাতের বর্ণনায় দুপুর থেকে আসিফ নজরুল স্যার, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ ভাইকে খুঁজছিলেন 5ই আগস্ট বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য, মানে আসিফ স্যার তাদেরকে নিয়ে যাওয়ার জন্য খোঁজ করছিলেন। এই জায়গা থেকে রিফাতের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তো বলছে যে আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম আমরা বঙ্গভবনে যাব না। আমরা আমাদের ডিসিশন শাহবাগের জনতার মঞ্চ থেকে হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত জানিয়ে ফেলেন কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেলটি নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ।